গল্পস্বল্পর আজকের আয়োজনে আপনাকে স্বাগতম। আমার আজকের গল্পের নাম যতীনবাবুর চাকর। গল্পটি লিখেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়। গল্প পাঠে আমি মাইন হাসান। শুরু করছি যতীনবাবুর চাকর। যতীনবাবু পানুকে খুব ভালো করে চেনেন না, এ কথা ঠিক। যতীনবাবুর দোষ নেই। তার মেলা লোক লস্কর, মেলাই মুনিশ, দারোয়ান, চাকর বাকর। এর মধ্যে পানু কোনজন তা তার না জানার হক আছে। তবে কিনা যতীনবাবুর 2টো কুকুর, 60টা গাই, গোটা 7 ছাগল, 50টা হাঁস, 70টা মুরগি, 17টা খরগোশ, 60টা পোষা পাখি আর যতীনবাবুর প্রায় 100 বছর বয়সী দিদিমা কুসুম দাসী পানুকে ভালোই চেনে। তবে তারা আরও অনেককে চেনে, আবার পানুকেও চেনে। পানু যদি বলে আমি যতীনবাবুর চাকর, তাহলে কথাটা মিথ্যেও হয় না, আবার সত্যিও হয় না। মাস গেলে পানু যে 80টা টাকা মাইনে পায় তা যতীনবাবুর তহবিল থেকে আসে। দুবেলা পানু যে পাহাড় প্রমাণ ভাত পেটের মধ্যে স্বাদ করায়, তাও বটে যতীনবাবুরই ভাত। তবু সত্যি কথা বলতে গেলে বলতে হয়, পানু হল চাকরের চাকর। যতীনবাবু তাকে চেনেন না, তার মাথার উপর ছড়িও ঘোরান না। তাকে হুকুম তামিল করতে হয় সত্যরামের। সত্যরাম এ বাড়ির যত চাকর বাকর আর কাজের লোকের ছড়িদার। সত্যরামের যা দাপট তা কহতব্য নয়। সত্যরামও বটে যতীনবাবুর এক চাকরই, কিন্তু সে কথা মনে আনাও পাপ। সে এখন যতীনবাবুর মেলা মেলা টাকা রোজ ছানাঘাটা করে। কাকে রাখবে, কাকে ফেলবে তাও সেই ঠিক করে। সেই বাজার সরকার, খাজাঞ্চি, আরও কত কি। পানু শুধু জানে যতীনবাবু নন, তার মাথার উপর সত্যরাম, তার মরা বাঁচা সত্যরামের হাতে। সুতরাং সে হল গে যতীনবাবুর চাকরের চাকর। এ বাড়িতে পানু ঢুকেছিল ছুঁচ হয়ে, তবে ছুঁচেই রয়ে গেছে, ফাল আর হওয়া হয়নি। সেই ছুঁচ হয়ে ঢোকাটাও এক বৃত্তান্ত। পানু তখনও তো চাকর হয়নি, বাপ বেঁচে, গরিব বটে, তবে বাপ খাটত পিটত। পানু আলায়বালায় ঘুরে দিব্যি হেসে খেলেছিল। পানুর তখন বয়সের জোয়ারে চেহারাখানাও এমন পাকিয়ে দরকচা মেরে যায়নি। ভারী মিঠে করে বাঁশি বাজাতে পারত। ইচ্ছে ছিল যাত্রা পার্টিতে ভিড়ে যাবে, গুণীর খুব কদর যাত্রার দলে। সেই সময়ে সে পড়ল গন্ধবাবুর খপ্পরে। সে আর এক বৃত্তান্ত। গন্ধবাবুর মেয়ে হলো পারুল, গেছো মেয়ে ছেলে যাকে বলে। জামা ছেড়ে শাড়ি ধরার বয়সের ফাঁকেই দুবার 2টো ছোঁড়ার সঙ্গে পালিয়ে গিয়ে ফের ফেরত আসে। কোনো মেয়ে থাকে এরকম, যাকে শেষ অবধি সামলে ওঠা যায় না। সজাত স্বঘরের একটি যেমন তেমন পাত্র তখন গন্ধবাবুর খুব দরকার, নইলে মান সম্মান থাকে না। তা গন্ধবাবুর মান ইজ্জত বড় কমও তো নয়। উনি ছিলেন যতীনবাবুর তেলকলের ম্যানেজার। গোসাইগঞ্জের হাটে গন্ধবাবু পাকড়াও করলেন পানুকে। 2-4 কথার পরেই ধাঁ করে কাজের কথা পেরে ফেললেন। বেশ হেঁকেই বললেন, পারুলকে যদি বিয়ে করো তবে আখের গুছিয়ে দেব। চাই কি আজই কাজে লেগে যেতে পারো। গায়ে খুব গন্ধ মাখতেন বলে লোকটার ওই নাম। আসল নাম রাখাল টাখাল কিছু হবে। তবে গন্ধবাবু বললে 10খানা গায়ের লোক চেনে। বাড়ি এসে যখন পানু তার বাপকে কথাটা বলল, তখন বাবা লাফিয়ে উঠে বলল, আরে বাস, এ তো লটারি জিতে গিয়েছিস। কালই গিয়ে কাজে লেগে যা। মেয়েটার একটু বদনাম আছে বটে, তা বিয়ের পর 2-4 ঘা দিলেই সারবে ক্ষণ। পানু অগত্যা কাজে লেগে পড়ল। তেলকলের কাজ গতরের খাটুনি। তবে হবু শ্বশুর মাথার উপর ছিল বলে ভরসাও ছিল, দিন ফিরবে। কিন্তু ফ্যাসাদটা বাঁধালো পারুলই। চৈত মাসে কাজে লেগেছিল পানু, আর জ্যৈষ্ঠে পারুল ফের পালালো। এবার গেল এক ঠিকাদারের সঙ্গে। গিয়ে যে কোন গাড্ডায় পড়ল কে জানে, আর ফিরল না। গন্ধবাবু তারপর থেকেই পানুর উপর বিগড়ে গেলেন। না, তা বলে তাড়িয়ে দিলেন না।
তবে আগের মতো এসো বসো ও আর করলেন না। পানু চাকরি করে, গন্ধবাবু ম্যানেজারি করেন। কারো সঙ্গে কারো কোনো সম্পর্ক থাকল না। সেই সময়ে যতীনবাবুর বাড়িতে কাজের লোকের টান পড়ায় সত্যরাম এসে তেলকল থেকে কয়েকজনকে ধরে নিয়ে গেল। সেই কয়েকজনের মধ্যে পানু একজন। গন্ধবাবু ফিরেও তাকালেন না। পানুর একটু দুঃখ হয়েছিল বইকি। পারুলের জন্য তাকে দেগে রাখা হয়েছিল বটে, কিন্তু গন্ধবাবুর আরও মেয়ে ছিল। পারুলের ছোট বকুল, তার ছোট টগর। কিন্তু তাদের কোনো গণ্ডগোল নেই। কই তাদের একজনের সঙ্গেও তো বিয়েটা লাগাতে পারত পানুর। গন্ধবাবু সেদিক দিয়ে গেলেন না। গন্ধবাবু আর বেঁচে নেই। তার পরিবার কোথায় কীরকম আছে তাও জানে না পানু। তার সে সময় নেই। যতীনবাবুর বাড়িতে পাহাড় প্রমাণ কাজ। সত্যরাম আবার কারও বসে থাকা পছন্দ করে না। যতীনবাবুর দুটো মহল, একটা অন্দর আর একটা বার। অন্দরমহল যারা যাতায়াত করে তারা সত্যরামের পেয়ারের লোক। পানুর কপালে সত্যরামের নেক নজর জোটেনি। সে বাইরের লোক। বাইরে থেকে ভেতরটা কিছুই দেখা যায় না, তবে আন্দাজ করা যায়। মোটা মোটা দেয়াল, চিক ফেলা বারান্দা, পর্দা ফেলা জানালার ওই যে বিশাল তিনতলা অন্দরমহল, ওটা হলো রাজার পুরী। ওখানে নরম বিছানা, আতরের সুবাস, পায়েস, রসগোল্লার ছড়াছড়ি, আর সোনাদানা টাকা পয়সার পাহাড়। এই বাইরের মহল আর অন্দরমহলের মাঝামাঝি একখানা একটেরে দালান আছে। আগে ঠাকুরদালানই ছিল, এখন নতুন ঠাকুরদালান হয়েছে দক্ষিণ দিকে। এই দালানের একখানা ঘরে যতীনবাবুর দিদিমা থাকে। তিনকুলে কেউ আর নেই বলে বুড়ি যতীনবাবুর কাছে এসে পড়েছিল কোনো কালে। যতীনবাবু ফেলেননি, আবার তেমন মাথায় করেও রাখেননি। গরিব আত্মীয় বড় বালাই। তার ওপর বুড়ি তার আপন দিদিমাও নয়, মায়ের মাসি। খুনখুনে বুড়ি কুসুমদাসী একদিন পানুকে হাতছানি দিয়ে ডেকে বলল, দিবি দাদা একখান ডাব পেড়ে। পানু তখন নতুন, কিছু জানে না। কোথা থেকে ডাব পেড়ে দেবে তাও বুঝতে পারছে না। হাঁ করে চেয়ে রইল। বুড়ি বলল, আমি যতীনের দিদিমা। যা ওই পুবের ঘরের পেছনে যে গাছগুলো আছে সেখান থেকে একটা পেড়ে আন। আজ একাদশী। যতীনবাবুর দিদিমা। পানুর চোখ বড় বড় হয়ে গেল। তক্ষুনি গিয়ে তরতরিয়ে গাছে উঠে একটার জায়গায় 4টে পেড়ে আনল। কুসুমদাসী খুব খুশি, কত আশীর্বাদ করল। ফলে আজ পানুর রাজাগজা হওয়ার কথা। সে তো হয়নি সে, তার উপর ডাব পাড়ার জন্য সত্যরাম এই মারে কি সেই মারে। তবে সে যাই হোক, সেই থেকে বুড়ির সঙ্গে বেশ ভাব হয়ে গেল পানুর। যতীনবাবুর দিদিমার অবস্থা যে তার চেয়ে খুব বেশি ভালো নয় তা বুঝতে পানুর দেরি হয়নি। তবে বুড়ি মানুষ ভালো। গায়ে পড়লে মানুষের স্বভাব ভালো হয়ে পড়ে। তারা ভারী নরম নরম হয় আর লোকদের ভক্তিমান্য করতে শুরু করে। এ পানু অনেক ভেবে দেখেছে। যতীনবাবুর দিদিমাও সেই হিসেবেই ভালো। পানুকে খুব ডাকখোঁজ করে, এটা সেটা জোগাড় করে দিতে বলে, আর লোভও দেখায়। তোর বে হোক, আমার 1 সারা 3 ভরির মটরদানা হার আছে, তোর বউকে দেব। পানু হাসে। মটরদানা হারখানা আর দিদিমাকে হাতছাড়া করতে হবে না ইহ জন্মে। পারুল সটকে পড়ার পর থেকেই পানু জানে এই ঢনঢনে কপালে বে আর নেই। খড়কুড়োতে বসে কিংবা চুন আর বালি দিয়ে ঝামায় ঘষে কুয়োপাড়ার শ্যাওলা তুলতে তুলতে কিংবা পুকুর ধারে পাটায় বাবুদের পেল্লায় পেল্লায় মশারি কাঁচতে কাঁচতে জীবনটার ওপর যেন ঘেন্না আসে। তেমনই আবার শিউলি ফুটলে, নলেনগুড় জালের গন্ধ বেরোলে বা কোকিল আচমকা ডেকে উঠলে মনটা ভারী খুশি খুশি হয়ে ওঠে। জীবনটায় আর একটা খুশির তুফান লাগতে পারত যদি সত্যরাম তার উপর খুশি থাকত। কিন্তু সেটা কিছুতেই হয়ে উঠল না। এক একজন থাকে, বেশ আছে, দোষঘাট কিছু করেনি, তবু তার উপরে কেউ যেন খুশি হয় না। তাকে দেখলেই মুখ বেজার করে ফেলে। পানুরও হয়েছে তাই। পানুর বাপ মারা গেল এই তো সেদিন। খবর পেয়ে পানুর তেমন কিছু বুক তোলপাড় হলো না। গরিবদের তেমন আঠা থাকে নাকি না। বাপের সঙ্গে পানুরও বহুকাল ছাড়কাট হয়ে গেছে, তবু খবর পেলে যেতে হয়।
তাই গেল। গিয়ে দেখল 1.5 বিঘে জমি আর খোড়ো ঘর সমেত বাস্তুটা জুড়ে থাবা গেড়ে আছে তার ছোট ভাই কানু। রাগী কুকুর যেমন লোক দেখলেই গড়গড় করতে থাকে, তেমনি তাকে দেখেও কানু কেমন যেন গড়গড় করতে থাকল। বুঝি ভেবেছিল পানু বাপের সম্পত্তির ভাগ চাইবে। চাওয়ার কথা মনেই হয়নি পানুর। সে বড় লোকের চাকর, নজর একটু উঁচু হয়েছে। 1.5 বিঘে জমি আর নরবরে খোড়ো ঘরের ভাগ চাইবার মতো ছোট নজর তার আর নেই। সে কথা কানুকে বুঝিয়েও বলল সে, তবু কানুর গড়গড়ানিটা থামল না। বউ ছেলে মেয়ে নিয়ে তার বেশ ফাঁদানো সংসার, এখানে ভাগিদার জুটলে তার বিপদ। সে তো আর সুখে নেই। তবে ছোঁড়াটা বরাবরই খারাপ ছিল। মট্টত খায়, জুয়া খেলে, বউকে ধরে পেটায়, বাপকে ঝাঁট দিত মাঝে মাঝে। পানু ফিরে আসার পর সত্যরাম একদিন তাকে পা দাবাতে ডেকে পাঠালো। সত্যরামের পা দাবানো এক মস্ত সম্মানের কাজ, যে সে সত্যরামের পায়ে হাত ছোঁয়াতে পারে না। যারা পারে তাদের নির্ঘাত 10-20 টাকা বেতন বেড়ে যায়, আর তারা নেক নজরেও থাকে। পানুর ভারী আহ্লাদ হয়েছিল সত্যরামের ডাক পেয়ে, কিন্তু পা দাবাবে কি? হাত ছোঁয়াতে না ছোঁয়াতে সত্যরাম কাঁকিয়ে উঠে বলল, ওরে থাম থাম, কি লোহার হাতরে বাবা! কড়া পড়ে যে এক্কেবারে শিরিষ কাগজ বানিয়েছিস। আমার নরম শরীর, ওই কেঠো হাত চলবে না। তা কথাটা সত্যি বটে। পানুর হাত আর হাত নেই, থাবা হয়ে গেছে। মনের দুঃখে সে সত্যরামের ঘর থেকে বেরিয়ে এলো। কপালটা খুলি খুলি করেও খুলল না। সত্যরাম চাকর বটে, কিন্তু বড় চাকর। সর, ননি, দুধ, ঘি খেয়ে তার গতর না খাটিয়ে সে ইদানিং নাদুস নুদুস হয়েছে। মুখখানায় আহ্লাদি ভাব, 3 আঙুলে 3খানা সোনার আংটি। এমন এঁটে বসে গেছে যে শ্যাকরা ডেকে না খোলালে আর খুলবে না। তার পা দাবাতে গেলে পানুকে 7 দিন হাত দুখানা তেলে ভিজিয়ে নরম করে নিতে হবে। এইসব নানা কথা নিয়ে ভাবে পানু, আর কাজ করে, আর খায়, আর ঘুমোয়, আর ভাবে। ওদিকে যতীনবাবুর কারবার বাড়ছে, টাকা বাড়ছে, লোক বাড়ছে। ক্রমে ক্রমে চারিদিকটা বেশ ফলাও হয়ে উঠেছে। 2খানা গাড়ি কিনলেন যতীনবাবু। বারবাড়ির উঠোনে 1খানা দোতলা তুলে ফেললেন। পাঞ্জাব থেকে 2টো বিশাল গাই এলো, কিন্তু পানু যে কে সেই। তবে একথাও ঠিক, যতীনবাবুর উন্নতি হয় যত, ততই পানু খুশি হতে থাকে। শত হলেও মনিব তো। যতীনবাবুর রংখানা দিন দিন ফর্সা হয়েছে, চোখ দুখানা থেকে 2 বাটি মধুর মতো সুখ ঠিক ঠিক করছে। মুখখানায় সর্বদা যেন হাসি হাসি ভাব। আগে একজন পাইক সর্বদা ঘুরত, আজকাল 2জন। 2 নম্বর পাইকটার চেহারা কাবুলিওয়ালাদের হার মানায়, যেমন লম্বা তেমনি চওড়া, তেমনি বিশাল বুকখানা, আর চোখ দুখানায় দোফলা ছুরির ধার। যত টাকা বাড়ছে যতীনবাবুর, ততই শত্রু বাড়ছে, তাই বাড়ছে পাইক। নতুন পাইকটার হাতে একটা দোনলা বন্দুকও থাকে। দেখে ভারী ভক্তি শ্রদ্ধা হলো পানুর। দুপুরবেলা বারবাড়ির বারান্দায় তারা 6জন বাইরের চাকর খেতে আসে। সত্যরামের পেয়ারের লোকদের ভেতরে দরদালানে ভিন্ন ব্যবস্থা। তা হোক, পানুর কোনো দুঃখ নেই। যতীনবাবুর বাড়িতে ভাতটা নিয়ে হিসেব করা হয় না। যত পারো খাও। ভাতটা বেশ চেপেই নেয় সকলে। ভাতের মাথায় একটা গর্ত করতে হয়, তাতে বড় হাত দিয়ে হরহর করে ডাল ঢেলে দিয়ে যায় হরিহর। একটু ঘ্যাট মতো থাকে সঙ্গে। পরে চুনো বা ছোট মাছের 1খানা ঝোল। বাড়িতে ভোজ হলে অবশ্য তাদের কপাল ফেরে, আর যতীনবাবুর বাড়িতে ভোজ লেগেই আছে। খেতে বসে আজ নলিনীকান্ত পানুর কানে কানে বলল, নতুন পাইকটার বৃত্তান্ত শুনছ? 7খানা খুন করে এসে। পানু শুনে ভিমড়ি খাওয়ার জোগাড়। বলিস কি? নোনাপুকুরের বটকেষ্ট কাপালিকের কাছে গিয়ে গা ঢাকা দিয়েছিল। পুলিশ গিয়ে ধরে। বটকেষ্টর বড় ভক্ত হল যতীনবাবু, তার কথায় উঠে বসে। বটকেষ্ট যতীনবাবুকে হুকুম দিলে
পুলিশের সঙ্গে বন্দোবস্ত করে ছাড়িয়ে এনে পাইকের চাকরিতে বহাল করতে। যতীনবাবুও কাঁচা খোকা খুনিটাকে এনে রেখেছে। রোজ 2টো করে মুরগি, ডজন ডজন ডিম ওড়াচ্ছে আর বন্দুকি নিয়ে গোঁফ মুচড়ে ঘুরে বেড়াচ্ছে। ভগবান বলে কিছু নেই, বুঝলে? পানু মাথা নেড়ে বলল, সে আমি অনেক আগেই বুঝেছি। বলাই দাঁতের ফাঁক থেকে একটা মাছের কাঁটা টেনে বের করার চেষ্টা করতে করতে বলল, তবে দিনু পাইক আসায় সত্যরামের বাজারে বাজার খারাপ। কর্তাবাবু দিনুকে চোখে হারাচ্ছেন আজকাল। একথা সকলের মনে ধরল। তারা কেউ সত্যরামের পেয়ারের লোক নয়। সত্যরামকে তারা কখনো ঘাটায় না এবং মুখে যথেষ্ট খাতির দেখায়। নইলে সত্যরাম যেদিন খুশি ঘাট ধরে যে কাউকে চাকরি থেকে তাড়িয়ে দিতে পারে, দিয়েছেও কতককে। তবে তার 6 জন যে ঠিক আছে তার কারণ তারা কাজের লোক, প্রাণপণে খাটে। পানু মাথা নেড়ে বলল, কথাটা বড় ভয়ের হলো। বলাই বলল, কেন, ভয়ের কি? দিক না বন্দুকটা সত্যরামের ইয়েতে ঢুকিয়ে, আমি তো হরির লুট দেব। পানু লেবু পাতা ডোলে শেষ কয়েকটা গরাস গপাগপ মুখে চালান দেওয়ার ফাঁকে বলল, সত্যরামের কিছু হলে দিনু পাইক যদি আমাদের ওপর বসে তাহলে তো দিনে দুপুরে হাতে মাথা কাটবে। ফটিক গতকালেই সত্যরামের হাতে জুতো পেটা খেয়েছে হাট থেকে তামাক আনেনি বলে। সে বলল, আগে তো সত্যরামের ব্যবস্থা হোক, পরে দিনুকে নিয়ে ভাবা যাবে। কেষ্ট এতক্ষণ কিছু বলেনি। একটা মস্ত লঙ্কা নুনে মেখে একটু একটু করে খেয়ে শিশোচ্ছিল। লঙ্কায় আর একখানা চাটন দিয়ে বলল, খবর তো রাখো না, দিনু পাইক এমনি আসেনি। খবর হয়েছে এ বাড়িতে ডাকাত পড়বে। এত টাকা ডাকাত না পড়ে পারে? পাঁচুর সঙ্গে শ্রীপতি এতক্ষণ কিছু গলায় দাক্ষী নামে একটা নতুন ঝিকে নিয়ে রসের কথা বলছিল। দাক্ষীর বয়স কাঁচা, দেখতেও ভালো। পাঁচু আর শ্রীপতিরও বয়স কম। দাক্ষী অন্ধরমহলের ঝি, বাইরে বড় একটা আসে না। তবে দোতলার জানালা বা বারান্দায় দাঁড়িয়ে মাঝে মাঝে বেপর্দা হাঁ করে বাইরের দিকে চেয়ে থাকে। পাঁচুর সঙ্গে কয়েকবার কথা হয়েছে। মেয়েটার ভাইয়ের বড় অসুখ, টিবি। সারাক্ষণ ভাইটার কথা ভাবে। পাঁচু বলল, কিছু টাকা জমলে ভাবছি ওকে দেব। শ্রীপতি মুখখানা উদাস করে বলল, ও টাকায় কি হবে? ক টাকাই বা তুই পাস? ও টাকা তো সাগরের শিশির। অত মজে যাস না বাপ। সত্যরাম টের পেলে হাল ছাড়িয়ে দেবে। সবাই যে যার থালা নিয়ে ঘিরে পুকুর ধারে মাছতে বসল। খেপে উঠে পানু একটু চিন্তিতভাবে ঘরে এলো। দিনু পাইককে নিয়ে তার যেন খুব চিন্তা হচ্ছে। যদিও কোনোদিন কথাবার্তা হয়নি, এমনকি চোখাচোখিও ভালো করে নয়। তার নামও যদি ভালো করে জানেন না, তবু যতীনবাবুর প্রতি একটা দুর্বলতা আছে পানুর। শত হলেও মনিব। খুব ইচ্ছে হয় পানুর একদিন গিয়ে যতীনবাবুকে বলে, আগে আমি আপনার চাকর, আমার নাম পানু। যতীনবাবু হয়তো ভারী অবাক হয়ে বলবেন, ও তাই নাকি, বাহ, বেশ বেশ বেশ। ওইটুকুই যথেষ্ট। পানু আর বেশি কিছু চায় না। যতীনবাবু কেমন লোক তা জানে না পানু। কেমন আর হবেন, ভালোই হবেন বোধহয়। ভগবান যাকে এমন ঢেলে দেন, লক্ষ্মী যার ঘরে এমন উথাল পাতাল, তিনি কি আর খারাপ লোক? তা এই যতীনবাবুর জন্য পানুর এখন কি একটু চিন্তা হচ্ছে। দিনু পাইকের মতো খুনে লোককে নিয়ে ঘোরাফেরা কি ঠিক হচ্ছে কর্তাবাবুর? বটকেষ্ট কাপলিকের নাম হল গে কালীকান্দ। তার সাধন নামে কেউ অবশ্য তাকে ডাকে না। সবাই তার পুরনো নামই বজায় রেখেছে। লোকে বলে সে তার একটা বউকে কুয়োয় ফেলে মেরেছে, আর একটাকে গলায় ফাঁস দিয়েছে। দুবারই আত্মহত্যা বলে পার পেয়ে যায় বটকেষ্ট। নোনাপুকুরের শ্মশানে এখন তার সাধন পীঠ। খুব রবরবা লোক, যে সুবিধের নয় ঠিকই, কিন্তু পানু এও জানে লোক ভালো হলে কাপলিকের চলে না। দুনিয়ার আর সব লোকের প্রতি পানুর যে মনোভাব, বটকেষ্টের প্রতিও তাই। মনোভাবটা ভয়ের। এ বাড়িতে যখন তখন তার জন্য খাসি কাটা হয়। দিশি মদের বোতল আসে আর বাড়িটা কেমন ছমছম করতে থাকে। করবেই। বটকেষ্টর সঙ্গে 150 ভূত সবসময় ঘুরে বেড়ায়।
ভূতের গায়ের বোঁটকা গন্ধে বাড়ি একেবারে ম ম করতে থাকে। যতীনবাবু বিশ্বাস করেন তার যে অবস্থার এত উন্নতি তা ওই বটকেষ্টের জন্য। তা হবে, পানু অত শত জানে না। কি থেকে কি হয় তা সে কি জানে? বটকেষ্টর ভূতেদেরও সে খুবই ভক্তিমান্য করে এবং ভয় খায়। খাওয়ার পর তবু উবু হয়ে বসে কুয়োতলার শ্যাওলা ঘষে তুলেছিল পানু। শীতকাল, রোদ পশ্চিমে হেলেছে। সেই রোদে একটা ছায়া পড়ল তার গায়ে। পানু মুখ তুলে যা দেখল তাতে ফের ভিড়মি খাওয়ার জোগাড়। সামনে দিনু পাইক দাঁড়িয়ে, বুকের মধ্যে কেমন একটা গুড়গুড় শব্দ উঠল। হাত পা সব ঠান্ডা মেরে যেতে লাগল। দিনু খুব ঠান্ডা গলায় বলল, এই, তুই গোবরার কানু মণ্ডলের ভাই না? পানু ভারী চমকে গেল। সে গোবরা গায়ের কানু মণ্ডলের ভাই বটে, কিন্তু সে কথা বেশি লোকে জানে না, জানার কথাও নয়। দিনু পাইকের মতো মস্ত লোকের কানে যে কথাটা গেছে এইতেই সে অবাক। পানু ভারী বিগলিত হয়ে বলল, আজ্ঞে। তোর নাম পানু? যে আজ্ঞে। পানু লক্ষ্য করল দিনু পাইকের পরনে একটা ফর্সা পায়জামা, গায়ে খয়েরি রঙের পাঞ্জাবি, তার ওপর জহর কোট। আর এদিকে আলিশান লোকটা বোধ হয় খালি হাতে মোষের ঘাড় ভেঙে দিতে পারে। দিনু পাইক তার বাঘা গলায় শব্দ তুলে বলে, সেদিন গোবরায় গিয়ে কানু মণ্ডলকে ভয় দেখিয়ে এসেছিস? পানুর একগাল মাছি। কানুকে কেন? সে তো মশা মাছিকেও ভয় দেখানোর এলেম রাখে না। সবেগে মাথা নেড়ে বলল, আগে না। লোকটা কিছুক্ষণ খুনিয়া চোখে তার দিকে চেয়ে থেকে বলল, কানু মণ্ডল আমার ইয়ার, বুঝেছিস কথাটা? যে আজ্ঞে। ওর জমিবাড়ির উপর তোর কোনো হক নেই, আছে? পানু সব হয়ে মাথা নেড়ে বলল, ভাগ তো চাইনি। আলবৎ চেয়েছিস। আগে না। লোকটা আবার কিছুক্ষণ রক্ত করা চোখে তাকে ঠান্ডা করে দিয়ে বলল, তা ভালো কথা। 7 দিনের মধ্যে গোবরায় গিয়ে কাগজে সইসাবুত টিপসাপ দিয়ে আসবি। খুব ভয়ে ভয়ে পানু জিজ্ঞেস করল, কিসের কাগজপত্র আজ্ঞে? তোর অত খতনের কি দরকার? যা বলছি তাই করবি। বেশি ট্যাঁফও করলে বিপদ আছে। লম্বা লম্বা পা ফেলে চোখের পলকে দিনু পাইক হাওয়া হয়ে গেল। পানু তার ভেজা হাতে কপালটা মুছল। দোতলার জানালা থেকে দাক্ষী নামের ঝিটা তাকে হাঁ করে দেখছে। দেখছে আরও অনেকেই। দিনু পাইক চলে যাওয়ার পরই পাঁচু, শ্রীপতি, বলাই এসে জুটল। কি ব্যাপার গো পানু দাদা? দিনু পাইক তোমার উপরে তম্বি করে গেল কেন? পানু কি আর বলবে, ঘন ঘন মাথা নেড়ে বলল, আমি কিছু করিনি, ভাগটাকেও চাইনি। কিসের ভাগ, কি করনি? পানু মাথা নেড়ে বলল, সে অনেক কথা রে ভাই, তবে আমিও ব্যাপারটা ভালো বুঝতেছি না। সবাই মিলে ব্যাপারটা নিয়ে কিছুক্ষণ তুমুল কথাবার্তা হলো। পাঁচু বলল, ও যা বলছে তাই করোগে পানুদা। পৈতৃক প্রাণটার দাম অনেক বেশি। পানু শুধু বলল, হুম। রাত্রিবেলা পানু ভালো করে খেতে পারল না। এত তেষ্টা পাচ্ছিল যে ঘটি ঘটি জল খেয়ে খিদের 12টা বেজে গেল। রাত্রিবেলা ঘুমও হলো না ভালো। ঘন ঘন পেচ্ছাপ চেপে যেতে লাগল। দিনু পাইক যে কানুর বন্ধু তা কে জানত? আর কানুই বা কেন দিনুকে তার পেছনে লাগালো তাও বুঝে ওঠা ভার। শুয়ে শুয়ে অনেকক্ষণ ভাবল পানু, মাথাটা গরম হয়ে গেল। সকালবেলা যতীনবাবু তার পাইক বরকন্দাজ নিয়ে বেরিয়ে গেলেন। পানু সে সময়ে পুকুর ধারে চাদর কাচ্ছে। এমন সময় সত্যরামের পেয়ারের লোক মুকুন্দ এসে বলল, ওরে তোর তলব হয়েছে। সত্যরাম তার ঘরে নরম সাদা বিছানায় বসা, দেয়ালে হরেক ক্যালেন্ডার, একখানা পেল্লায় লোহার আলমারি, ইস্তর টেবিল চেয়ার। কে বলবে চাকরের ঘর, তা সে যত বড় চাকরি হোক। তবে কিনা পরিষ্কার ঘরখানা যেমন হাসছে, সত্যরামের মুখে কিন্তু তেমন হাসি হাসি ভাব নেই। ভারী বেজার মুখ। তাকে দেখে ভ্রু কুঁচকে বলল, কিরে, ওই ডাকাতটার সঙ্গে তোর কি কথা হচ্ছিল? সর করছিস নাকি? পানু আগা পাশতলা হয়ে বলল, সর?
ভণ্ডটা যে আমাকে শাসাচ্ছিল। শাসাচ্ছিল? কেন রে হাম্মক, করেছিসটা কি? সেইটাই তো ভাবছি, ভেবে ভেবে কিচ্ছু পাচ্ছি না। খোলসা করে বল। খোলসা করেই বা বলি কি, কপালটাই আজ্ঞে আমার খারাপ। দিন উপায়িক তো আর যাকে তাকে শাসায় না, তার কাছে তুই তো পিঁপড়ে, কিন্তু গুরুচরণ করে থাকলে ঝেড়ে কেশে ফেল। পানু উবু হয়ে বসল, তারপর খানিক ভাবল। পারুল না সটকালে আজ তার তেলকলটার ম্যানেজার হওয়ার কথা। গন্ধবাবু সেরকমই ইঙ্গিত দিয়েছিলেন। সত্যরাম বা দিনু পাই কেউই তাকে পেত না। স্বয়ং যতীনবাবুর সঙ্গে সে রোজ মুখোমুখি কথা বলতে পারত, কত বড় সম্মান। চোখে জল আসছিল পানুর। মায়ের পেটের ভাই হয়ে কানু কিনা বিনা দোষে পেছনে গুন্ডা লাগাল। সত্যরাম তার দিকে চোখা নজরে চেয়ে থেকে বলল, দেখ, তোদের কিন্তু আমি এরকম বাঁচিয়ে বর্তিয়ে রেখেছি। দুবেলা খেতে জুটছে, ট্যাগ গরম করা পয়সা জুটছে। এরম আরামে 60টা গায়ে ঘুরে দেখে আয় আর কেউ আছে কিনা। তোদের মতো মনীষীর পক্ষে কি এটা কম হলো? তা আজ্ঞে ঠিক। তাই বলছি, ওই ডাকাতটার সঙ্গে সর করে আমার পেছনে লাগার মতলব যদি থেকে থাকে, তাহলে কিন্তু আখেরে ভালো হবে না বলে দিচ্ছি। বেশি কথা কি, কালকেই বাবুকে বলে ঘাট ধাক্কা দেব। পানু মাথা নেড়ে বলল, আমি যথার্থই পিঁপড়ে। দিন উপায়িক আমার সঙ্গে সর করার লোক নয়, তবে আমার ভাই কানুর সঙ্গে ওর ভাব আছে। বোধহয় মদ বা জুয়ার আড্ডায় ভাব হয়েছিল, তাই আমাকে শাসাচ্ছিল বাপের সম্পত্তি যা আছে সব যেন লেখাপড়া করে কানুকে ছেড়ে দিয়ে আসি। তোরও আবার বাপের সম্পত্তি আছে নাকি? এ যে গরুর গাড়ির হেডলাইটের বৃত্তান্ত, তা কত কি আছে? শুনলে হাসবেন। 1.5 বিঘা জমি আর 2টো খোড়ো ঘর। শুনে কিন্তু সত্যরাম হাসল না, বলল, তা তুই কি বললি ডাকাতটাকে? কি আর বলবো, রাজি হতে হলো। সত্যরাম কথাটা বোধহয় মনে মনে ওজন করে দেখল, তারপর বলল, তোর বাড়ি তো গোবরায়। আগে মাইল 3 হবে উত্তর দিকে। চিনি, আগে সবাই চেনে। গোবরার বেগুন খুব নামকরা। সত্যরাম খিঁচিয়ে উঠে বলল, বেগুনটাই চিনলে, আর কিছু দেখলে না? কি দেখব আজ্ঞে? দেখনি ক্ষেত খামারের ওপর দিয়ে আমিনবাবু শেকল টেনে মাপজোক করছে? তা দেখেছি বটে। আহাম্মক কোথাকার, ওখানে বিরাট কারখানা হবে। জমির দাম হু হু করে বাড়ছে। চাষের জমি সব গাপ করে বড় বড় বাড়ি হবে। পানুর গালে হাত। আগে তা তো জানতাম না, কানুও তো বলেনি। 1.5 বিঘেতে কত টাকা হয় জানিস? তা জানি। 1 কাঠার দাম যদি ঠেলে 10,000 ওঠে, তবে কানুর ট্যাকে কত টাকা আসবে তার আন্দাজ আছে তোর? পানুর চোখ কপালে। উরে বাবা, সাধে কি আর 1.5 বিঘের জন্য দিন উপায়িক তোকে শাসায়? গুজ্জ কথা আছে না, যতীনবাবু থলি ভর্তি টাকা নিয়ে রোজ গোবরায় আনাগোনা করছেন। আজও গেলেন একটু আগে। গোবরার জমি এখন সোনা। পানুর মাথাটা কেমন ঝিমঝিম করছিল, কথা সরছিল না মুখে। সত্যরাম করুণার সুরে বলল, যা কাজ করগে যা, ভেবে চিনতে একটা কিছু মাথায় এলে বলবক্ষণ তোকে, যা। দিন উপায়িক যে মোটে 7 দিন সময় দিয়েছে, কাগজপত্র সব তৈরি হয়ে গিয়ে ছিপসাপটা দিলেই হয়। সত্যরাম উদার গলায় বলল, জাত সাপে ধরলে তো আর বাসন নেই রে। ছিপসাপ দিতে তো হবে, দিবি। তবে একেবারে ফাঁকিতে পড়তে যাবি কেন? 2-4 হাজার চেয়ে বসবি। যদি মারে? মরবি তো বটেই। তোর আবার ওয়ারিশও নেই যে তুই মরলে কেউ দাবিদার দাঁড়াবে না। না, তোর কপালটাই খারাপ দেখতেছি। পানু উঠল। সত্যরামের মুখ চোখে দুশ্চিন্তার ছাপটা তার ভালো লাগছে না। সত্যরাম যেমনই হোক, পানুর মতো পুঁটি মাছের পরান্ত ওরই হাতের তলায় দাপাচ্ছে। মারলে ওই মারবে, রাখলে ওই রাখবে।
কিন্তু ওরও যদি বাঁচন মরণের সমস্যা দেখা দেয় তো ঘোর বিপদের কথা। পানু পুকুর পাড়ে গিয়ে আজ খুব গতর নেড়ে কাপড় কাচল। কাজে মন থাকলে, শরীর ব্যস্ত থাকলে দুশ্চিন্তা একটু কম হয়। বিকেলের দিকটায় সত্যরামের একটু ছুটি হয়, ঘণ্টাটাক একটু নিজের মনে থাকতে পারে সাজবেলাটায়। সত্যরাম এ সময় সিদ্ধি খায় আর সাকরেদদের নিয়ে ঘরে বসে কুটকাচালি করে। পানু চাদরটা জড়িয়ে বাঁশবন পার হয়ে কালীবাড়ির দিকে যাচ্ছিল, আরতিটা দেখে আসবে, আর ওই সঙ্গে মায়ের সঙ্গে একটু মানসিকও করে আসবে। 7 নেই 5 নেই মা, তবে কেন আমার এমন বিপদ? আনমনা ছিল তাই লোকটাকে দেখতে পায়নি পানু। দাদা? পানুর পিলে কেঁপে গেল। দুবার আ আ করল মুখ দিয়ে, পথ আটকে কানু দাঁড়িয়ে। দাদা, ভয় পেলে নাকি? আরে আমি কানু। পানুর শ্বাসকষ্ট হচ্ছিল, বলল, কি 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 চাস তুই? তোমার সঙ্গে কথা আছে, আড়ালে চলো। পানু মাথা নেড়ে বলল, ও বাবা, আড়ালে আমি যাচ্ছি না। কানু অবাক হয়ে বলল, অত ভয় পাচ্ছ কেন? আমি কি বাঘ না ভাল্লুক? পানু 2 পা পিছিয়ে বলল, আমি চললুম, যা বলার চিঠি লিখে জানাস। কানু বেকুবের মতো দাদার দিকে চেয়ে বলল, কি হয়েছে তোমার বলো তো? আমি যে ভীষণ বিপদে পড়ে তোমার কাছে এলুম। কি বিপদ? দিনু গুন্ডা যে আমাকে ভিটে ছাড়া করতে চাইছে। হ্যাঁ? তা সে তোর পেয়ারের লোক, তা কি যে বলো দাদা, তার ঠিক নেই। কে কার পেয়ারের লোক? গোবরায় বরে কি সব কলকারখানা হবে টবে, সেই শুনে সবাই জমির দাম চড়িয়ে বসে আছে। সেই কবে জুয়া খেলতে গিয়ে 50টা টাকা ধার নিয়েছিলুম, সেই সুবাদে দিনুশালা গিয়ে নানা রকম গাইতে লাগলো। তোমার মনিবেরও 60 আছে এর মধ্যে। দিনু কি বলছে? বলছে, 1000টা টাকা নগদ দিচ্ছি, ভিটে মাটি সেরে চলে যা, নইলে ঘরে আগুন দিয়ে বেগুন পোড়া করে ছাড়ব। সব তোমাকে বলা যায় না, শালা দিনু আমার কিছু গুপ্ত কথাও জানে। আমার বড় খারাপ সময় পড়েছে। পানু আতঙ্কিত হয়ে বলল, তা আমার কাছে কেন? আমি কি করব? বলছিলুম কি, এই সময়টায় তুমি যদি তোমার ভাগেরটা না ছাড়ো তাহলে দিনু শালা মুশকিলে পড়বে। ও বাবা, 7 দিন সময় দিয়েছে, তার মধ্যে লেখাপড়া না করে দিলে ঘাড় নামিয়ে দেবে। বলো কি, তোমাকেও ধরেছিল এর মধ্যে? তুমি যে আমার দাদা তা তো জানার কথা নয়। পানু বলল, জেনেছে। তাছাড়া আমাকে তো বলল, আমি গিয়ে নাকি তোকে ভাগের জন্য ভয় দেখিয়েছি। কানু মাথায় হাত দিয়ে বসে পড়ল, বলল বলল সর্বনাশ, আমার ভরসা তো ছিলে তুমি। এখন তুমিও যদি লিখে দাও তাহলে তো দিনুশালা আমার ঘাট ধরে আদায় করে নেবে। তোমার কথা গিয়ে একটু ভজঘট পাকানোর তালে ছিলুম যে। পানু একটু ভাবল, তারপর হাল ছাড়া গলায় বলল, তার কি করা যাবে, প্রাণটা তো আগে। শুনেছি গুন্ডোটা মেলা খুন খারাপি করেছে। তা করেছে, ওরকম লোকের সঙ্গে কি লাগা ভালো? কানু এক কথায় জবাব দিল না, উবু হয়ে বসে চাদরের খুঁটে মুখ মুছল। বেশ কাহিল দেখাচ্ছিল তাকে। গড়গড়ানিটাও আর নেই। দায় পড়লে মানুষের স্বভাব ভালো হয়ে পড়ে। কানুকেও কেন যেন ভালো মানুষের মতো দেখাচ্ছে। কেঁদে কেটে চোখ লাল করে ফেলল কানু, তারপর মুখ তুলে ধরা গলায় বলল, মায়ের দিব্যি কেটে বলছি দাদা, যদি দিনু গুন্ডাকে ঠেকাতে পারো তবে জমি বেচে যা পাবো অর্ধেক তোমার। এখনই 7,000 করে কাঠার দর উঠেছে। আমাদের জমির পাশ দিয়ে রাস্তা হচ্ছে বলে জমির দাম আরো বেশি। সত্যরাম বলছিল কাঠার দাম নাকি 10,000, আর 6 মাস পরে তাই হবে, যদি ততদিন ধরে রাখা যায়। পানু একটা দীর্ঘশ্বাস ফেলে চুপ করে গেল। বাঁশবনের ভেতরে কুয়াশা আর অন্ধকারে একটু শব্দ উঠল, কে যেন সাবধানী পায়ে আসছে বা যাচ্ছে। বাঁশপাতায় খরমর শব্দ উঠছে। কানু সপাত করে উঠে দাঁড়াল। পানু বলল, কে? কে যেন দৌড়ে পালাচ্ছে ওধারে। কানু সভয়ে বলল, কে গো দাদা? পানু মাথা নেড়ে বলল, বুঝতে পারছিস না? আফসা মনে হলো একটা মেয়ে ছেলে, দাঁড়া দেখছি। আমি আর দাঁড়াবো না,
ফিরতে দেরি হয়ে যাবে, তার ওপর দিনু শালা দেখতে পেলে বিপদ ঘটবে। কাল পরশু একবার আসবো ক্ষণ। কানু চলে গেল। পানু বাঁশবনের ভেতরে একটু চেয়ে রইল। মরা আলোর ঝুঁচকো মায়ার ভেতর সে একটা খয়েরি ডুরে শাড়ির আভাস দেখছে। মেয়ে ছেলেটা দৌড়ে বেশি দূর যায়নি, কথা শুনছিল আড়ি পেতে। কথা যে শেষ হয়েছে তা জানে না, ফের আসবে। পানু সন্তর্পণে এগোলো। মস্ত একটা শিমুল গাছ আছে ভেতর পাকে, আর যতদূর ধারণা ওখানে গা ঢাকা দিয়েছে। পানু তাড়াহুড়ো করল না, বরং বেশ গুনগুন করে রামপ্রসাদী ভাসতে ভাসতে সুরিপথ ধরে দুলকি চাল এগোলো। শিমুল গাছটার ডান ধার বরাবর হয়ে আচমকা গোঁত্তা মেরে ঢুকে গেল বাঁশবনে। তারপর একদম মুখোমুখি। মেয়েটা নড়াচড়ার সময় পেল না, একটু হাঁফাচ্ছিল। তুমি? হ্যাঁ, তুমি তো দাক্ষী। বছর 17-18 মেয়েটা সব হয়ে চেয়ে রইল পানুর দিকে। এখানে কি করছিলে শুনি? দাক্ষী হাফসানো গলায় বলে, কি করব, নিজের ইচ্ছায় এসেছি নাকি? তবে তোমরা সবাই যাকে ভয় পাও সেই দুনুই তো ধরে এনেছে আমাকে। ধরে এনেছে মানে? মানে চুলির মুঠি ধরে এরকম টেনে বার করে এনেছে। আমার বাবার পেটে লাথি মেরেছিল। কি জানি কেমন আছে বাপটা। ভইয়ের টিভি বলে বাবা টাকা নিয়েছিল, ধার শোধ হয়নি। বটে, তো এখানে কি করছিলে? রাক্ষসটা যে আমাকে এ বাড়িতে রেখেছে চারিদিকে নজর রাখবার জন্যই, কোথায় টাকা পয়সা গয়নাগাটি কে কেমন এসব খবর নিতে। আজ সকালে ডেকে পাঠিয়ে তোমার উপর নজর রাখতে বলল। কেন কেন? তোমার কাছে কেউ আসে কিনা, কি কথা হয় সব খবর দিতে বলেছে, নইলে তো বুঝতেই পারছ। পানু ভয়ে এবং শীতে কাঁপছিল, রীতিমতো হি হি কাঁপুনি। কাঁপা গলাতেই বলল, বড্ড শীত করছে। আমারও। তা তোমাকে ধরে এনে ও কি করতে চায়? মেয়েটা করুণ গলায় বলল, এখনো খারাপ কিছু করেনি, তবে কপালে যা আছে তা হবে, খারাপই হবে। হয়তো নিজে কিছুদিন কাছে রাখবে, তারপর গোহাটার গরুর মতো বেচে দেবে। বাজারের মেয়ে হওয়া ছাড়া ভগবান আমার কপালে কি লিখেছেন। ও বাবা। শোনো, সাপুই গেছেন? চিনি তো, কাছেই। সেখানে গোপাল দাসের বাড়ি, আমার বাবা। কেমন আছে আমার বাপটা একটু খবর এনে দেবে? পেটে লাথিটা লেগে কত বড় কাতরাচ্ছিল। তা দেখব ক্ষণ চেষ্টা করে। যদি এনে দাও খবরটা, তাহলে আজকের কথা আমি গুন্ডাটাকে বলবো না, বুঝলে? বুঝেছি। কানুর মতো এ মেয়েটাও কাঁদল। বড় বড় চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছিল। কাঁদতে কাঁদতে ধরা গলায় বলল, আমি তো গেছি, নিজের জন্য আর ভাবছি না, বাপটা ভাইটার যে কি হবে। পানু মৃদু স্বরে বলল, হিম পড়ছে, ঘরে যাও। বেশিক্ষণ বাইরে থাকলে লোকে নানা রকম সন্দেহ করতে পারে, যাও। যাচ্ছি। মেয়েটা চলে গেলে বাঁশবাগানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল পানু। হাত পায়ের কাঁপুনি কমেছে, কিন্তু ভয়টা তার শরীরকে কাঠ করে রেখেছে। কিছুক্ষণ পানু নড়তে পারল না। বাঁশবনের ভেতর দিয়ে কারা আসছে, টর্চ জ্বলছে মাঝে মাঝে, কথা কইছে। যতীনবাবু হবে না, যতীনবাবু তো গেছেন হাওয়া গাড়ি চেপে, তাতেই ফিরবেন। পানু কয়েক পা এগোলো, তারপর দাঁড়িয়ে গেল। যতীনবাবুই সঙ্গে বিভীষণ, দিনু পাইক এবং আরও কজন। জমিজমা বিষয় আশয়ের কথাই হচ্ছে। পানু আর এগোলো না, দাঁড়িয়ে ভাবতে লাগল। অনেকক্ষণ ভাবল, তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে ফিরে এলো ঘরে। ঘটনাটা ঘটল একটু বেশি রাতে। খেতে যাবে বলে 6 চাকর তৈরি হচ্ছে। পাঁচু গারু নিয়ে মাঠে গেছে। শ্রীপতি রান্নাঘর সেরে এসে হাত মুখ ধুচ্ছে। কেষ্ট টেমির আলোয় গোপাল ভাঁড় পরে শোনাচ্ছে সবাইকে। বেশ একটা ফুর্তির ভাব। হঠাৎ দিনু এসে ঘরে ঢুকল। বিশাল চেহারাখানা যেন ঘর ভরে দাঁড়াল। পানুর দিকে রক্তজল করা চোখে একটুখানি চেয়ে থেকে বলল, কে এসেছিল তোর কাছে? পানু থতমত খেয়ে বলল, কই?
জিপ টেনে বের করে দেব। কে এসেছিল? পানুর মাথাটা টাল খেল। দাক্ষী কি বলে দিল সবশেষে? কথা দিয়েছিল বলবো না। পানু মাটির দিকে চেয়ে বলল, কানু, পরামর্শ হলো ভাইয়ের সঙ্গে? হঠাৎ পানু একটু হাসল, বলল, দু ভাইয়ে ঠিক করলুম জমিটা আমরা হাতছাড়া করছি না। বটে বলে একটা বাঘা গর্জন ছাড়ল দিনু। পানু চমকালো না, উঠে দাঁড়ালো। দাক্ষী কথা রাখেনি, সেটে তার মনে বরফ বেজেছে। খিদেটা পেট থেকে খাঁ খাঁ করে পেট থেকে উঠে আসছে বুকে। মনে পড়ছে পারুল তাকে বিয়ে করবে না বলে সটকে পড়েছিল কার সঙ্গে। সব মিলেমিশে আজ পানুর মাথাটা গোলমাল। সে একেবারে সমানে সমানে দিনুর মুখোমুখি দাঁড়িয়ে বলল, তুমি বড় বেচার লোকে, বড় পাপী, খুন করো, মেয়ে মানুষকে ধরে আনো, লোকের জমি জমা কেড়ে নাও। কথাটা শেষ হলো না। দিনু একখান থাপ্পড় তুলল, একেবারে আকাশ সমান উঁচু। পানু যতীনবাবুর বাড়ি বড় বড় মশারি আর কাপড় কাচে, খড়কুচোয়, ঘণ্টার পর ঘণ্টা কলপারের শ্যাওলা তোলে, জন্মের শোধ ভাতের পাহাড় সাঁত করার ভেতরে। তার হাত পা পাকিয়ে দড়ির মতো হয়ে গেছে ঠিকই, কিন্তু ভারী পোক্ত শরীর। শীতে গ্রীষ্মে রোদে জ্বলে একেবারে সই। কোদাল কুড়ুলে তার চমৎকার হাত। মাঝারি মাপের পাটের দড়ি কতবার দায়ের অভাবে টেনে ছিঁড়েছে। দিনুর চটটা নামবার আগেই থাবড়াটা পানু কষালো। সে এমন থাবড়া যা আর কহতাবা নয়। দিনু পাইক চটটা নিরীহভাবে নামিয়ে নিজের গালে হাত বোলাতে লাগলো অবাক হয়ে। মুখে কথা নেই, এত অবাক। পানু সামনেই দাঁড়িয়ে রইল, বলল, আমরা বাবুর পেয়ারের চাকর নই, বুঝলে, খেটে খাই, আমাদের প্রাণের ভয় থাকলে চলে না। দিনু দাঁতে দাঁত ঘষ্টালো, তারপর পটাং করে গায়ের গরম চাদরখানা খুলে ফেলে দিয়ে দুটো মুন্ডুরের মতো হাত বাড়িয়ে চেপে ধরল পানুকে। তারপর কি থেকে কি হলো পানু বলতে পারবে না, কিন্তু লড়াইটা বেশিক্ষণ চলেনি। একসময় সে দেখে খুব অবাক হলো যে সে, অর্থাৎ পানু, দিনু পাইককে উপুর করে ফেলে তার চুলে ঝুঁটি ধরে মাথাটা চৌকাঠে ঠুকছে আর বলছে, মর মর, মরে যা। শ্রীপতি পাঁচুরা এসে না ছাড়ালে দিনুকে মরতেই হতো, তবে মরার চেয়ে কম হলো না। দিনুকে গো-গাড়িতে 3 মাইল দূরে হাসপাতালে পাঠাতে হলো রাত্রেই। চাকরি যাবে, জেলও খাটতে হবে, সবই জানে পানু। ঘরে বসে সে বুটের শব্দের জন্য অপেক্ষা করছিল। তার চারদিকে 5 জন বাইরের চাকর, মুখ গম্ভীর, কথা নেই। ঠিক এই সময়ে সত্যরামকে সঙ্গে নিয়ে যতীনবাবু ঘরে এসে ঢুকলেন। তটস্থ হয়ে সকলে উঠে দাঁড়াল। যতীনবাবুর মুখখানা গম্ভীর। সত্যরামকে জিজ্ঞেস করলেন, এদের মধ্যে কোনজন? আগে এই যে, বলে সত্যরাম তাড়াতাড়ি পানুকে দেখিয়ে দিল। যতীনবাবু কাশ্মীর শালের ভেতর থেকে তার ডান হাতখানা বের করলেন। ঘরে হেরিকেনের আলো, সেই আলোতেই হীরের আংটি ঝিকিয়ে উঠল। আর কি ফর্সা হাত! সেই হাতে নিজের থুতনিটা খামোখা একটু চুলকালেন যতীনবাবু। তারপর বললেন, ও। তারপর চারদিকটা একটু ঘুম ঘুম চোখে একটু তাকিয়ে নিয়ে চেয়ে সত্যরামের দিকে তাকিয়ে বললেন, এ ঘরটায় একটা বিশ্রী গন্ধ, তাই না? সত্যরাম বিনয়ের গলায় বলল, আজ্ঞে, ছোট লোকদের ঘর তো। যতীনবাবু তার হীরের ঝরকানি তুলে গলা চুলকালেন। তারপর বললেন, আজ বড় ঠান্ডা, তাই না সত্যরাম? আজ্ঞে বেজায়। যতীনবাবু যেন কথা খুঁজে পাচ্ছে না এমনভাবে চারিদিকে চাইতে লাগলেন, ঘরখানাই যেন দেখছেন। সামনে 6 জন বংশবৎ চাকর ব্যাকহারা হয়ে দাঁড়িয়ে। যতীনবাবু এবার জিজ্ঞেস করলেন, সত্যরাম, ওর নাম কি? আগে পানু। এমনিতে খারাপ নয়, কাজ ভালোই করে, বিশ্বাসী। কতদিন আমার কাজ করছে? তা বছর 5 হবে বোধ হয়। যতীনবাবু একটু কাশলেন। এইসব হীন চাকরদের সঙ্গে তিনি কখনো কথা বলেননি। কিভাবে বলবেন তা বোধহয় ভেবে পাচ্ছিলেন না, তাই অসহায়ের মতো সত্যরামের দিকে চেয়ে বললেন, ওর কি আমারে কিছু বলবার আছে সত্যরাম?
কথা বলছে না কেন? সত্যরাম ব্যস্তে বলল, বলবে আবার কি আজ্ঞে? কথা টথা তো বিশেষ বলতে শেখেনি, ভদ্রলোকদের সঙ্গে কথা বলতে ভয় খায়। ওরে ও পানু, বাবুকে কিছু বলবি? পানু মাথা নাড়ল, তার কিছুই বলার নেই। ও কত মাইনে পায় সত্যরাম? আগে ৮০ টাকা। এ বাজারে কম নয়, খায়ও মেলা। হরেদের ৫-৭০০ই পড়ে যায় আজ্ঞে। যতীনবাবু গলা খাঁকারি দিয়ে ঘরের চালের দিকে চেয়ে বললেন, পুলিশ অবশ্য আসবে। ও পুলিশকে কি বলবে সত্যরাম? সত্যরাম ব্যস্ত পানুর দিকে চেয়ে বলল, ওরে ও ডাকাত, বাবুর কথাটা কানে গেছে নাকি? পানু মাথা নাড়ল, গেছে। একটা কিছু বলবি তো? পানু মেঝের দিকে চেয়ে রইল, কথা বলল না। যতীনবাবু একটা হাই তোলবার চেষ্টা করলেন, পারলেন না। বাতাসটা কান দিয়ে বেরিয়ে গেল। তিনি কানের ফুটোয় আঙুল দিয়ে একটু নাড়া দিলেন, তারপর পানুর দিকে চেয়ে বললেন, আরও বড় বিপদ হে। পানুর সঙ্গে মনিবের এই প্রথম চোখাচোখি। পানুর অবশ্য ডর ভয় কেটে গেছে, ভক্তিমান্যর ভাবটাও আর নেই। তবে যতীনবাবুর ভয়টা কিসের তা সে ভালো বুঝতে পারল না। যতীনবাবু তার নাকের ডগায় চেপে ধরলেন একটু, তারপর বললেন, পুলিশ অনেক কথাই জানতে চাইবে বাপু। দিনু যে আমার চাকর ছিল সে কথাটা ওদের বলা ঠিক হবে না। ওর নামে হুলিয়া আছে। তাই আমি বলছিলাম কি, তোমাকে আমি পাইক করে নিচ্ছি ৩০০ টাকা। কি বলিস রে সত্যরাম, ৩০০ কি কম হচ্ছে? আগে না, আর অন্য সবাইকে ৩০ টাকা করে বাড়িয়ে দিস যে আগে। যতীনবাবু পানুর দিকে চেয়ে বললেন, তোমাকে আমি দেখব, তুমি একটু আমাকে দেখো। পুলিশ জিজ্ঞেস করলে বলো, দিনুকে এ বাড়িতে কখনো দেখিনি। ও ডাকাতি করতে ঢুকেছিল, তুমি রুখে দিয়েছ। মনে থাকবে কথাটা? পানু জবাব দিল না, চেয়ে রইল। যতীনবাবু আঙুলের হীরের ঝলকানি তুলে কপাল থেকে একটা মশা তাড়ালেন, কাহিল গলায় বললেন, বটকেষ্ট বলেছিলেন দিনুর হাতে কবজ আছে, জমেও নাকি ওর সঙ্গে এঁটে ওঠে না। তা দেখছি তুমি জমের ওপর দিয়ে যাও। আমিও একটু শক্তপোক্ত লোক খুঁজছি, সঙ্গে সঙ্গে থাকবে। টাকা পয়সা নিয়ে চলাফেরার বড় বিপদ আজকাল। জীবনে প্রথম মনিবের সঙ্গে কথা বলল পানু, কিন্তু যেমনটি বলার কথা তেমনটি তার মুখ দিয়ে বেরোল না। পেট থেকে যেন আপনা আপনিই বেরিয়ে এলো, আগে বাবুমশাই, চাকর হয়ে আর থাকা চলে না। যতীনবাবু ভারী অবাক, কেন? আগে চাকর হয়ে থাকলে নিজেকে ঠিকমতো চেনা যায় না কি না? যতীনবাবু একটু অপ্রস্তুত। হিরে শুদ্ধ হাড়টা শালে চাপা দিয়ে বললেন, তোমার বোধহয় খুব অযত্ন হয়েছে এ বাড়িতে। আগে তাতে ভালোই হয়েছে, ভগবান ভালোই করেন। তবে আমার আর চাকর হয়ে থাকতে ইচ্ছে করছে না, আমি বাড়ি যাব। যতীনবাবুর ফর্সা মুখটা একটু লাল হলো, সত্যরামের দিকে চেয়ে বললেন, ওকে ৫০০ করেই দিস রে সত্যরাম, আর চাকরের মতো নয়, বাড়ির ছেলের মতোই থাকবে যে আজ্ঞে। পানু একটু হাসল, তারপর চাকরের পক্ষে বেমানান গলায় বলল, আগে না মাবু মশাই, আপনার অনেক নুন খেয়েছি। পুলিশকে যা বলার বলবো ক্ষণ, ও নিয়ে ভাববেন না। আমার কিছু টাকা জমেছে, দেশে গিয়ে ঘর তুলব, দু ভাইয়ে থাকব। যতীনবাবুর হিরে আবার চমকালো, উনি হাঁটু চুলকালেন। পানু বলল, টাকা পয়সা না বাবু মশাই, তবে একটা জিনিস চাই। দাক্ষী যদি রাজি থাকে তবে ওকে নিয়ে যাব, বে করব। যতীনবাবু অবাক হয়ে সত্যরামের দিকে তাকালেন। দাক্ষীকে? নতুন একটা ঝি আছে, ভারী কাঁদুনে, সারাদিন কাঁদে। যতীনবাবু ভ্রু কুঁচকে বললেন, একে বিয়ে করতে রাজি হবে? খুব হবে আজ্ঞে, ওর বাপ রাজি হবে।
ভোরবেলা কুয়াশায় মাখা ক্ষেতের ভেতর দিয়ে আগুপিছু দুটো প্রাণী এগিয়ে চলছে। দুজনেরই বগলে পুঁটুলি। মাঝে মাঝে ফিরে চাইছিল পানু। ছুরিটা পিছিয়ে পড়ছে বারবার। দাক্ষী চোখ নামিয়ে নিচ্ছিল লজ্জায়। মরণ। গুন্ডাটা তাকাচ্ছে দেখো, যেন গিলে খাবে। দুজনেরই আজ মনে হচ্ছে আকাশটা কত বড়, পৃথিবীটা কি বিশাল, আর বেঁচে থাকাটা কত ভালো।